আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৮ নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের আয়তে আছে শরবতে সিরাপ আর জলের অনুপাত বলেছে 1:2 হলে কত অংশ সিরাপ আছে। তাহলে সিরাপের আনুপাতিক ভাগার হবে, সিরাপের জন্য নেবে 1টা আর জলের জন্য নেবে 2। তাহলে সিরাপের আনুপাতিক ভাগার ভার করবে 1/1+2 করে, তার মানে 1/3 অংশ হবে। তাহলে সিরাপ আছে 1/3 অংশ। 2-তে দিয়েছে XYZ এর গসাগু কত হবে, তো 1 হবে, যেহেতু XYZ ভিন্ন ভিন্ন রাশি, তো ওদের গসাগু হবে 1। 3-তে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণের মান পরস্পর সমান। 2-তে দিয়েছে লসাগু নির্ণয় করতে দিয়েছে, এখানে 3টে সংখ্যামালা আছে। তো প্রথম সংখ্যামালাটা হচ্ছে x² - y² + z² - 2xz। তো যেহেতু 2-এর পরে x আর z আছে, তাই জন্য x² - 2xz আর প্লাস z²টাকে এক জায়গায় করবে আর -y²কে আলাদা রাখবে। তাহলে এটা দেখো একটা সূত্র চলে যাচ্ছে a - b² এর সূত্রে, তাই আমরা a মানে x আর আমাদের b মানে z, তাই লিখলাম x - z² - y²। তাহলে এটাকে যদি আবার এটাকে বি ধরে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যাচ্ছে, তাই এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আর এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তো এবার একটু সাজিয়ে নিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, যেহেতু আমাদের অ্যালফাবেটিক্যালি এক্স ওয়াই জেড আসে, তো এটা এভাবে সাজিয়ে নেওয়া হলো। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে x² - y² - z², x² - y² - z² প্লাস 2yz। তো যেহেতু 2-এর পরে yz আছে, তাহলে y আর জেডটাকে নেব, x²টা যেভাবে প্রথমে আছে ওভাবে রেখে দেবে, তাহলে সাজাবে -y² প্লাস 2yz মাইনাস z²। এবার এখানে মাইনাসটাকে কমন নেবে, এটাকে বলে কমন নেওয়া। নিলে এই যে বন্ধনীর ভেতরে বাইরে যাদের যা চিহ্ন ছিল, বন্ধনীর ভেতরে সবার চিহ্নগুলো পাল্টে যাচ্ছে। তাহলে x² হবে, আর এখান থেকে আমরা পাচ্ছি x² - y - z²। তাহলে এটা বি ধরলে x প্লাস ওয়াই মাইনাস জেড আর x মাইনাস ওয়াই প্লাস জেড। যেহেতু এটা মাইনাস আছে, তো এটা যখন মাইনাস হবে তখন ওয়াইটা মাইনাস হয়ে যাবে, আর জেডটা যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। পরের যে সংখ্যামালাটা দিয়েছে xy প্লাস জেড এক্স প্লাস y² মাইনাস z²। তো এই দুটোর মধ্যে থেকে আমি x কমন নিয়েছি, তাহলে x কমন নিলে আমার থাকছে x ইন্টু ওয়াই প্লাস জেড, আর এটা a² মাইনাস b² চলে যাচ্ছি, y প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এই দুটোর ভেতর থেকে y প্লাস জেড কমন নিলে তাহলে হবে y প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে লসাগু কী হবে, যেগুলো কমন আছে সেগুলো নেবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো সব নিয়ে নেবো। তাহলে লসাগু হবে y প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। 2-এর অথবাতে আছে গসাগু নির্ণয় করতে দিয়েছে x³ - 4x, একটা সংখ্যামালা, তারপর আছে 4 ইন্টু x² - 5x প্লাস 6, আর একটা হচ্ছে x² - 4x প্লাস 4। তাহলে এখান থেকে তুমি x কমন নেবে, x কমন নিলে এখানে থাকছে x² - 4। তো এটাকে আমি আবার x² - 2² ভাঙছি, তাহলে এখানে হচ্ছে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে 4টাকে রেখে দেবে, আর x² - 5x প্লাস 6 এটার মিডিল টার্ম ফ্যাক্টর করবে, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে এখান থেকে যদি x কমন নিই তাহলে হবে x ইন্টু এক্স মাইনাস 3, 4টা যেরকম আছে লিখে রাখবে, আর এখান থেকে -2 কমন নিলে হবে -2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এই দুটো থেকে কমন নিলে হবে 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, আর x² - 4x প্লাস 4, এটাকে যদি আমি সূত্রের আকারে সাজাই, তো x মাইনাস 2 হোল স্কোয়ার, মানে দুবার x মাইনাস 2 এইভাবে গুণে লিখে দিলে। তাহলে গসাগু কী হবে, গসাগু হচ্ছে সবার মধ্যে যেটা থাকবে, তো সবার মধ্যে x মাইনাস 2টা কমন আছে, তাই জন্য গসাগু হবে x মাইনাস 2। 3-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63। তাহলে x প্লাস 1 আর x প্লাস 9 গুণ করবো, গুণ করে আমরা পাবো তাহলে x² প্লাস 10x প্লাস 9 আর x প্লাস 5 হোল স্কোয়ার, এইভাবে না ভাঙলেও হবে। তো এটা করে আমরা পাচ্ছি x² প্লাস 10x প্লাস 5, তাহলে দুটোর মধ্যে x² প্লাস 10x এইটা কমন। তো ধরি x² প্লাস 10x সমান a, তাহলে এখানে লিখলাম a প্লাস 9 ইন্টু a প্লাস 25 প্লাস 63। এবার এই দুটো গুণ করে আমাদের হচ্ছে a² প্লাস 25a প্লাস 9a প্লাস 9 আর 25 গুণ করে 225 আর প্লাস 63। তো এই দুটো যোগ করে 288 মানে 288। তো সেটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে সেখান থেকে হবে 18 আর 16 গুণ করলে হয় 288, আবার যোগ করলে হয়
34, তাই লিখলাম a স্কোয়ার প্লাস 18a প্লাস 16a প্লাস 288। তো এর মধ্যে থেকে a কমন নিলে হবে a ইন্টু a প্লাস 18, আর এর মধ্যে থেকে প্লাস 16 কমন নিলে হবে 16 ইন্টু a প্লাস 18। তো এই দুটো কমন নিলে হবে a প্লাস 18 ইন্টু a প্লাস 16। এবার এর সমান আমরা x স্কোয়ার প্লাস 10x বসিয়ে পাই, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 10x প্লাস 18 মানে 18। তো 18 হয় আমাদের 3 6 18, 18 1 18, 9 2 18। তো এর মধ্যে কোনো কিছু যোগ করে আমাদের 10 আসছে না, তো এটার মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না। কিন্তু এখানে আছে দেখো x স্কোয়ার প্লাস 10x প্লাস 16, তো 16 হয় 4 4 16, 8 2 16, 8 আর 2 যোগ করলে আবার 10 হয়, তাই এটার মিডল টার্ম ফ্যাক্টর আমাদের করা যাবে। তাই লিখলাম x স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, আর এটা এরকমভাবে লিখে যাবে। তো এখান থেকে x কমন নিলে x ইন্টু এক্স প্লাস 8 প্লাস 2 কমন নিলে x প্লাস 8, এই দুটো কমন নিলে তাহলে x স্কোয়ার প্লাস 10x প্লাস 18 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2। দুয়ের অথবাতে আছে একটা সরল দিয়েছে, তো এই সরলটা তোমাদের বইয়ের 3-এর অথবা অঙ্কটা তোমাদের কোষে দেখি 15, বইয়ের কোষে দেখি 15, 3-এর 8-এর দাগের অঙ্কটা, এই অঙ্কটা দিয়েছে 3-এর 8-এর দাগের অঙ্কটা দিয়েছে এইটা। তাহলে এটা আমরা কিভাবে করব? তো প্রথমে অঙ্কটা তুলে নেবে, নিয়ে দেখবে এখানে a প্লাস বি a মাইনাস সি আছে, এখানে b মাইনাস এ আছে, এখানে a মাইনাস বি ছিল, এখানে b মাইনাস এ আছে, এখানে b মাইনাস সি, আর এখানে c মাইনাস এ, এখানে c মাইনাস বি আছে ইন্টু। তো এখান থেকে আমরা কি করলাম, a মাইনাস বিটা লিখলাম, আর এখানে মাইনাস কমন নিয়ে a মাইনাস সি যেটা ছিল সেটাকে মাইনাস কমন নিয়ে c মাইনাস এ করে দিলাম, আর এটা যেটা b মাইনাস এ ছিল মাইনাস কমন নিয়ে a মাইনাস বি করে দিলাম, এটা লিখে রাখলাম, আর বাকিগুলো যেরকম আছে লিখলাম। আর এখানে হচ্ছে c মাইনাস এটাকে c মাইনাস এ রাখলাম, লিখে মাইনাস কমন নিয়ে b, এটা c মাইনাস বি ছিল, মাইনাস কমন নিয়ে b মাইনাস সি করলাম, তাহলে করে আমাদের লসাগু করতে সুবিধা হবে আর কি। তাহলে এখানে a মাইনাস বি সি মাইনাস এ, এখানে a মাইনাস বি বি মাইনাস সি, এখানে c মাইনাস এ আর b মাইনাস সি হলো। তাহলে এবারে এইভাবে লিখে দিলে, মাইনাসটাকে এখানে এভাবে রেখে দিলে, এবার মাইনাসটা কমন নিয়ে নিলে, নিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে লিখলে, তাহলে এদের লসাগু হচ্ছে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার প্রথম ভগ্নাংশের যে হর আছে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তো এখান থেকে এই দুটো বাদ দিলে তাহলে b মাইনাস সি, এখানে লিখলে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এমনি এখান থেকে এর হরটা বাদ দাও, দিয়ে হলো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার একইভাবে এর হরটা বাদ দিলে পরে এখানে আমাদের হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এগুলো দেখো সবই আমরা কিন্তু এখান থেকে যেতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওই যে সূত্রটা সেখানে আমরা যাব, এখান থেকে যেমন যাব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে যাব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সব কেটে গেল, কেটে গিয়ে হলো 0, তো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ তো অসংজ্ঞাত, তো সেই জন্য এখানে শূন্যই লেখা হলো, তাই মাইনাসটা লেখা হলো। 4-এর আইতে দিয়েছে একটা কারখানায় 5 অশ্বক্ষমতা 3 অশ্বক্ষমতা 2টি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, আর 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে মোটরের ক্ষমতা সময় ঘন্টা বিদ্যুৎ খরচ একক, তাহলে 5 অশ্বক্ষমতা 8 ঘন্টা 20 একক খরচ হচ্ছে, আর 3 অশ্বক্ষমতা 10 ঘন্টা ধরে x একক বিদ্যুৎ খরচ হচ্ছে। তাহলে সময় স্থির থাকলে মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সরল সমানুপাতি সম্পর্ক, আর মোটরের ক্ষমতা স্থির থাকলে সময়ের সাথে বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে বিদ্যুৎ খরচ হবে 2 গুণ 3-এর 5 গুণ 10-এর 8, কাটাকুটি করলে 15 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে 3 অশ্বক্ষমতা যুক্ত পাম্পটা 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। 2-এ দিয়েছে টমেটোর দাম 20% বৃদ্ধি পেয়েছে, খরচ অপরিবর্তিত রাখতে টমেটোর ব্যবহার শতকরা কত কমাতে হবে? মানে ধরো 100 টাকায়, মানে আগে 100 একক টমেটো পাওয়া যেত, ধরো প্রতি মাসে আগে 100 টাকা 100 একক টমেটো পাওয়া যেত, এখন টমেটোর দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে বর্তমানে 120 টাকায় 100 একক টমেটো পাওয়া যাচ্ছে। তাহলে টমেটোর খরচ টাকা টমেটোর পরিমাণ, তাহলে 120 টাকায় 100 একক, 100 টাকায় কত? তো টমেটোর খরচ আর পরিমাণ সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজালে হবে 250/3 একক টমেটো পাওয়া যাবে। তাহলে টমেটোর ব্যবহার কমাবেন 100 বিয়োগ আর 250/3, তো বিয়োগ করে হচ্ছে 50/3, মানে 16.2 একক টমেটোর ব্যবহার। তাহলে টমেটোর ব্যবহার শতকরা 16.2 একক কমাতে হবে।
তিনে দিয়েছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে ধরা যাক প্রাথমিক শরবতে মানে একদম প্রথমে আর কি শরবতের পরিমাণ ছিল x একক, তা থেকে y একক তুলে y একক জল ঢালা হয়েছে। এবার শরবতে সিরাপ আর জলের পরিমাণের অনুপাত 5:2। তাহলে প্রথমে x একক শরবতে সিরাপের পরিমাণ ছিল 5x/7 আর জলের পরিমাণ 2x/7। আবার যে y একক শরবতটা তুলেছি তাতে সিরাপের পরিমাণ 5y/7 একক আর জলের পরিমাণ 2y/7 একক। এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নেওয়া হলে যে অবশিষ্ট শরবত তাতে সিরাপের পরিমাণ 5x/7 - 5y/7, তো ওই 5x - 5y/7 লিখেছি আর জলের পরিমাণ ওই 2x - 2y/7 একক। এবার y একক জল ঢালা হলো, তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ কিন্তু 5x - 5y/7 একক আছে, কিন্তু জলের পরিমাণ y একক বেড়ে গেছে, তাই লেখা হলো 2x - 2y/7 প্লাস y একক। তো এটা যোগ করে হচ্ছে 2x প্লাস 5y একক। এবার প্রশ্নে বলেছে নতুন শরবতে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে, তার মানে 5x - 5y/7 সমান 2x প্লাস 5y/7। 7 7 কেটে গেল, তাহলে সদৃশ পদগুলো সব এক জায়গায় করলাম। তাহলে 5x - 2x সমান হচ্ছে 5y প্লাস 5y, তার মানে 3x প্লাস 10y, অতএব y সমান 3x/10। সুতরাং মোট শরবতে 3/10 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। 4 বলেছে অলোক, কালাম আর জোসেফ প্রত্যেকে কোনো একটা কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে, 15 দিনে করতে পারে। মানে অলোক 10 দিনে একটা কাজ সম্পূর্ণ করে, কালাম কাজটা করে 12 দিনে, জোসেফ করে 15 দিনে। এবার তারা একসঙ্গে কাজটা শুরু করলো, 3 দিন পর কালাম চলে গেল, বাকি কাজটা অলোক আর জোসেফ কত দিনে শেষ করবে? তাহলে অলোক একদিনে সম্পূর্ণ করছে কাজটার 1/10 অংশ, কারণ 10 দিনে করছে 1 অংশ, তাহলে একদিনে করছে 1/10 অংশ। সেইভাবে আলো একদিনে করছে কাজটার 1/12 অংশ আর জোসেফ করছে 1/15 অংশ। তাহলে এক পত্রে তারা একদিনে করেছে, 3টে যোগ করে দেবে 15/60 মানে 1/4 অংশ। এবার তারা 3 দিন কাজ করেছে, তাহলে তারা একত্রে 3 দিনে কাজটা করেছে, মানে 3 গুণ 1/4 মানে 3/4 অংশ। তাহলে বাকি কাজটা কত রইল? তাহলে বাকি রইল 1 বিয়োগ 3/4 মানে হচ্ছে 1/4 অংশ কাজ বাকি রয়েছে, যেটা জোসেফ আর কামাল করবে। তাহলে এই কাজটি জোসেফ আর কামাল নয়, অলোক আর জোসেফ করবে। অলোক আর জোসেফ একত্রে শেষ করে। অলোক ও জোসেফ তাহলে একত্রে একদিনে করছে সম্পূর্ণ কাজটার 1/10 আর 1/15 অংশ মানে 5/30 অংশ মানে 1/6। এখন অলোক আর জোসেফ একত্রে সম্পূর্ণ কাজটার 1/6 অংশ করে একদিনে। তাহলে অলোক আর জোসেফ একত্রে সম্পূর্ণ কাজটার 1 অংশ করছে 1/6 মানে 6 দিনে। তাহলে অলোক আর জোসেফ একত্রে সম্পূর্ণ কাজটার 1/4 অংশ যেটা বাকি আছে সেটা করবে 6 গুণ 1/4, কারণ 1 অংশ করছে 6 দিনে, তাহলে 1/4 অংশ করবে 6 গুণ 1/4 দিনে। তো কাটাকুটি করলে 3/2, তার মানে 1 পূর্ণ 1/2 দিনে। তাহলে বাকি কাজটি অলোক আর জোসেফ 1 পূর্ণ 1/2 দিনে শেষ করতে পারবে। 5 দিয়েছে যে প্রমাণ করো ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা তোমাদের বইয়ের 147 পাতায় আছে। একটি ত্রিভুজে 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এরকম একটা ছবি আঁকবে, তো প্রদত্ত লিখবে এরকম ABC ত্রিভুজ দেবে। ABC হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ। এবার প্রামাণ্য কি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ কোণ ABC প্লাস ACB প্লাস BAC সমান 180 ডিগ্রি। এবার অঙ্কন কি? ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ যে ACD সমান হচ্ছে বিপরীত দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি সমান। এটা লিখে রাখবে এরকম যেরকম লেখা আছে। বা এবার উভয় পক্ষে ACB যোগ করলে, তাহলে যোগ ACD প্লাস ACB সমান, এবার এর সাথেও ACB যোগ করে দিলে, তাহলে এটা দেখো ABC কোণ প্লাস BAC কোণ প্লাস ACB মানে 3টে কোণের সমষ্টি হলো। আর যেহেতু BD সরলরেখাংশের ওপর C বিন্দুতে C এর রেখাংশ, এই যে C এর রেখাংশ দণ্ডায়মান, তাই এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ACD প্লাস ACB সমান হচ্ছে 180। অতএব এই 3টে কোণ, এইটা সমান যেহেতু এটা, তার মানে এই 3টে কোণ সমান 180 ডিগ্রি। অতএব ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণিত। অথবাতে দিয়েছে প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে।
তাহলে এবার বলেছে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। তো এরকম একটা আঁকবে ত্রিভুজ। তো প্রদত্ত হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যার এবি সমান হচ্ছে এসি। তাহলে প্রামাণ্য কি না, ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি এবং এসি বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি, বি কোণ সমান সি কোণ। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিএসি মানে এই এ কোণের সমদ্বিখণ্ডক এটি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেছে, এবিডি আর এসিডি। তাদের এদের মধ্যে এবি সমান হচ্ছে এসি, আর যেহেতু এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, তাই বিএডি সমান হচ্ছে সিএডি। এই যেটা লিখে দেবে এরকম। আর এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম মানে এস এ এস সর্বসমতার শর্তানুসারে, অতএব বি কোণ সমান হচ্ছে সি কোণ। সর্বসম ত্রিভুজদের অনুরূপ কোণ সমান, সুতরাং এ বি সি সমান হচ্ছে এসিবি, প্রমাণিত। ছয়তে আছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। আচ্ছা, এরকম একটা ত্রিভুজ আঁকবে, এখানে এগুলো হচ্ছে এই বাহুগুলো হচ্ছে সব সমান আর কি। তো ধরা যাক এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যা তিনটি বাহু এবি, বিসি আর এসি এবং বিসি, এসি আর এবি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা তিনটি যথাক্রমে এডি, বি আর সিএফ। প্রমাণ করতে হবে এডি সমান বি সমান সিএফ। এবার প্রমাণ হচ্ছে, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মাপ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এবিসি কোণ সমান হচ্ছে বিসিএ সমান এসি এবি 60। এখন ত্রিভুজ এফ বি সি ও ইবিসি, তাহলে এফ বি আর সি আর ই বি সি এই দুটো ত্রিভুজকে নেওয়া হচ্ছে। তাহলে এদের এফ বি সমান হচ্ছে ইসি, যেহেতু এ বি সমান এসি, 1/2 এ বি সমান 1/2 এসি, অতএব এফ বি সমান ইসি, যেহেতু সি এফ আর বি হচ্ছে মধ্যমা। 2 নম্বর কোণ হচ্ছে কি এফ বি সি, এফ বি সি কোণ সমান হচ্ছে ই সি বি কোণ, যেহেতু কোণ এবিসি সমান বিসি এর সমান 60 ডিগ্রি। আর বিসি হচ্ছে উভয় ত্রিভুজের, এই বিসিটা হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী, তাহলে সিএফ সমান বি। সর্বসম ত্রিভুজের দুটি অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসিও সর্বসম, ওই এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী, অতএব এডি সমান সিএফ। সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়, সুতরাং 1 আর 2 থেকে আমরা পাচ্ছি এডি সমান বি সমান সিএফ, প্রমাণিত। ওর সাথে অথবাতে আছে, এখানে একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে বলেছে এবি সমান্তরাল হচ্ছে সিডি, এপি কিউ হচ্ছে তোমার 30 ডিগ্রি আর সি আর কিউ হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ পি কিউ আর প্রবৃদ্ধ পি কিউ আর এর মান কত। তো এখানে বলেছে দেখো কিউ বিন্দু দিয়ে, এই যে কিউ বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখাংশ ইএফ অঙ্কন করা হলে, এবার আমরা জানি কি দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির পরিমাপ পরস্পর সমান হয়। তো এক্ষেত্রে এবি সমান্তরাল হচ্ছে ইএফ আর পি কিউ হচ্ছে ছেদক, তাহলে পি কিউ এফ সমান একান্তর হচ্ছে এ পি কিউ, এই যে জেডের মতো এই কোণটা সমান এই কোণটা, অতএব পি কিউ এফ হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু এপি কিউ 30। আবার ইএফ সমান হচ্ছে সিডি, তাহলে এটা যদি এইভাবে মানে এইভাবে এরম করে ধরো, তাহলে এফ কিউ আর আর কি আর কিউ এফ ওই আর কি একান্তর কিউ আর সি, তার মানে আর কিউ এফ সমান হচ্ছে 40 ডিগ্রি, যেহেতু কিউ আর সি হচ্ছে 40। তাহলে কোণ পি কিউ আর এই কোণটা হচ্ছে পি কিউ এফ আর কিউ এফ এর সমষ্টি, তাই জন্য 30 যোগ 40 হচ্ছে 70। এবার যেটা আছে প্রবৃদ্ধ, আমাদের যেটা দিয়েছে প্রবৃদ্ধ পি কিউ আর, প্রবৃদ্ধ কোণ হচ্ছে যেগুলো 360 ডিগ্রির থেকে বেশি হয়, তাহলে 360 ডিগ্রি মাইনাস 70 করে দেবে, তার মানে হবে 0, 9 দিলে 16 হাতে 1 2, 290 ডিগ্রি। তাহলে লিখবে প্রবৃদ্ধ পি কিউ আর সমান 360 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 290 ডিগ্রি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের অঙ্কগুলো।